বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে ক্লাসটা নিতে চলেছি খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আমাদের গত 30 তারিখে যে IBM BTU এর 67th ইন্টিগ্রেট পরীক্ষা হলো, তার ম্যাথ অংশটার স্মার্ট সলিউশন আমরা ইনশাল্লাহ দেখবো। আমরা ক্লাসটা দুইটা পার্টে নিব, যেহেতু অনেকগুলো ম্যাথ আছে। আজকে একটা পার্ট নেই, আর পরে আর একটা পার্ট ইনশাল্লাহ আপনাদের চাহিদা থাকা সাপেক্ষে আমরা আবার অ্যারেঞ্জ করবো। তো আজকে যে পার্ট ওয়ানটা আছে, এখানে আসলে খুব বেশি স্মার্ট কনসেপ্ট দেখানো নাই। তারপর আমি চেষ্টা করব ডেফিনেটলি স্মার্টলি হ্যান্ডেল করা ম্যাথগুলোকে, কিভাবে এক্সাম হল থিঙ্কিং স্টাইলটা আমাদের আনা যায় সেটা দেখবো ইনশাল্লাহ। তবে সেকেন্ড পার্টটা যেটা আছে সেখানে সবগুলো ম্যাথই আসলে উইথিন সেকেন্ডের মধ্যে করার মতো ম্যাথ আর কি। তো ঠিক আছে, আমরা শুরু করছি। আমাদের প্রথম যে ম্যাথটা আছে, A jar contains 60 jelly beans, 40 white beans. আচ্ছা, একটু ঠান্ডা লাগছে, সো কণ্ঠটা বুঝতে বা কথাবার্তা বুঝতে একটু সমস্যা হতে পারে। একটু কষ্ট করে দেখে নিন, হ্যাঁ। A jar contains 60 jelly beans, 40 white beans, y yellow beans, r red beans, and p purple beans. If a jelly bean is to be chosen at random, the probability that the jelly bean is neither red nor purple is 0.85. So what is the value of y? আচ্ছা, টিপিক্যালি কোশ্চেন গুলো কি হয়, আপনাদের যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে সাধারণত তারা আপনাকে প্রবাবিলিটি বের করতে বলে। তারা বলে যে এটা প্রবাবিলিটি কত সেটা ফাইন্ড আউট করেন। কিন্তু এই ক্ষেত্রে মূলত তারা প্রবাবিলিটি দিয়েই দিয়েছে আমাকে আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ওয়াই। আচ্ছা, প্রবাবিলিটি জিনিসটা কি অনেকবার আলোচনা করেছি। প্রবাবিলিটি যে জিনিসটা সেটা হচ্ছে প্রবাবিলিটি ইজ নাথিং বাট দ্য রেশিও বিটুইন দ্য টোটাল আউটকাম অ্যান্ড ফেভারেবল আউটকাম। অর্থাৎ আপনার টোটাল একটা আউটকাম থাকবে যে ঘটনা আপনি এখানে ঘটাচ্ছেন, এবং অন ফেভার অফ দ্য কন্ডিশনে আপনার কিছু ঘটনা থাকবে। এই দুইটার রেশিও বা এই দুইটার অনুপাতই মূলত আসলে প্রবাবিলিটি, এছাড়া কিছুই না। তো আমরা যদি এখানে খেয়াল করি, দেখেন আমাদের টোটাল আউটকাম কত, 60। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মোট কয়টা বল আছে, 60 জেলিপিনস আছে এতে, এবং এর মধ্যে 40 বিনস হোয়াইট আছে, ওয়াই ইয়েলো বিনস আছে, আর রেড বিনস আছে, এবং পি পার্পল বিনস আছে। কন্ডিশনটা কি, এগুলো তো টোটাল। কন্ডিশন কি, ইফ আ জেলি বিন ইজ টু বি চুজেন অ্যাট র্যান্ডম, যদি একটা জেলি বিন আপনি র্যান্ডমলি চুজ করেন, দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য জেলি বিন ইজ নাইদার রেড নর পার্পল ইজ 0.85। তাহলে খেয়াল করেন, আপনি রেডও নিবেন না, পার্পলও নিবেন না, এরকম ক্ষেত্রে আপনার প্রবাবিলিটি কত, 0.85। তাহলে প্রবাবিলিটি কত পাচ্ছি, 0.85 পাচ্ছি। কখন, যখন রেডও নিব না, পার্পলও নিব না। তাহলে অন ফেভার অফ দ্য কন্ডিশন আমার কি কি আছে, আমরা তাহলে ইয়েলো নিব এবং হোয়াইট নিব। বুঝছি ঘটনা। যখনই তারা আমাকে বলে দিয়েছে যে আমরা পার্পলও নিব না, রেডও নিব না, তার মানে ওই ক্ষেত্রে আমরা সিম্পলি হোয়াইট নিব, যেটা আমাদের 40 সংখ্যক, এবং আমরা ইয়েলো নিব, যেটা আমাদের ওয়াই সংখ্যক। তাহলে এইটা আসলে আলটিমেটলি 0.85 প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, সিম্পলি আমরা আর আর গুণ করি, তাহলে 40 প্লাস ওয়াই ইজ ইকাল টু 60 গুণিত 0.85। এখন এই গুণটা সহজে কিভাবে করা যায়, অনেকভাবে চিন্তা করতে পারেন। প্রথম কথা, 60 কে 0.85 দিয়ে গুণ করা আপনার জন্য কঠিন, কিন্তু আপনি যদি 60 কে 1 দ্বারা গুণ করেন, দ্যাট ইজ কত বলেন তো, 60। কিন্তু আপনাকে তো আমি 1 দিয়ে গুণ করতে বলি নাই, আপনাকে আমি 0.85 দিয়ে গুণ করতে বলেছি। আসলে ঠান্ডা লাগছে তো, আসলে খুবই কষ্ট হচ্ছে। তো এই যে 0.15 প্রত্যেকবার কি আপনি বেশি নিয়ে ফেলছেন, এবং সেটা কতবার বেশি নিয়েছেন, 60 বার। তাহলে খেয়াল করেন, 60 মাইনাস এই 0.15 কে 60 বার গুণ করলে 6×15 = 90, মানে 9 আসবে। তাহলে কিন্তু সিম্পলি কত আসে, 51। তাহলে এটা কত দিবে, 51 দিবে। তাহলে y is equal to simply 51 minus 40, that is 11. So that means number of ওয়াই ইয়েলো বলস ইজ 11। তাহলে এটা আমাদের এই প্রশ্নের উত্তর। আর একটা কাজ করা যায়, এই যে গুণটার কথা যদি বলি, সেটা খেয়াল করেন, আমাকে বলা আছে 60-র সাথে 0.85 আমরা গুণ করব। তো কিভাবে করা যায়, আপনি 60-র সাথে প্রথমে 0.8 গুণ করেন, তাহলে 6টা কত, 48 আসবে। প্লাস 0.5 তো আপনি গুণ করেননি, তাই না, এই 0.5 কে আপনার আরো 60 বার নেন, তাহলে 0.5 কে 60 বার নিলে 3। তাহলে দেখা যায় 48 প্লাস 3, তাহলে আলটিমেটলি আমাদের এখান থেকে কত, 51 আসে। তাহলে সেটাও কিন্তু আমরা এখান থেকে বসাতে পারতাম। সো এটা আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি এটাতে কোনো সমস্যা আল্লাহর মধ্যে নাই। নেক্সট কোশ্চেন, question number 32. The graph of which of the following equations is a straight line that is parallel to the line M in the figure below and intersects the positive direction of y-axis? আচ্ছা, এটা মূলত আপনাদের যাদের ইন্টারমিডিয়েটে সায়েন্স ছিল তাদের খুব বেশি পরিচিত হওয়ার কথা, কারণ ওখানে যে স্ট্রেট লাইন 3.1 থেকে
3.7 পর্যন্ত যে স্ট্রেট লাইন সরলরেখা চ্যাপ্টার ছিল, সেখানে কিন্তু এটার একটা ডিটেলস আলোচনা ছিল আর কি। এখন এখানে ঘটনাটা কি, এখানে ঘটনা একটু আমি আপনাদের বলি, বিষয়টা দেখেন। এইটা একটা স্ট্রেট লাইন এম আছে, স্ট্রেট লাইন এম আমাদের এখানে আছে, এই যে স্ট্রেট লাইনটা সেটা আমাদের আছে। এখন আপনি এটা সমান্তরাল আর একটা স্ট্রেট লাইন দিবেন। এখন এটা সমান্তরাল স্ট্রেট লাইন কিভাবে নেওয়া যায়? এভাবে একটা সমান্তরাল স্ট্রেট লাইন নিতে পারেন, এভাবে একটা সমান্তরাল স্ট্রেট লাইন নিতে পারেন। And now the question is in which side you will take this parallel line. আপনি এই প্যারালাল লাইন কোন সাইডে নেবেন, এই সাইডে নাকি এই সাইডে? তো কোশ্চেনে খুব ক্লিয়ারলি বলা আছে আপনি এমন ভাবে এটাকে নেবেন যেন এটা ইন্টারসেক্ট করে পজিটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনকে এটা ইন্টারসেক্ট করবে। তার মানে ডেফিনেটলি এটা নেওয়া যাচ্ছে না। তাহলে তারা এই সমীকরণটা, মানে এই যে লাইনটা আছে এটা সমীকরণ আমাকে ফাইন্ড আউট করতে বলছে। এখন যেহেতু এটা সরল রেখা, সরলরেখার সমীকরণ সবসময় কি আমরা জানি, সরলরেখার সমীকরণ এক্স প্লাস বিওয়াই সমান সি এই ফরম্যাটে থাকে। আর বৃত্তের সমীকরণ কেমন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফরম্যাটে থাকে। তো যাই হোক, এখন আমি এই সমীকরণ অর্থাৎ এই সরলরেখার সমীকরণ কিভাবে বের করব, নতুন যে সমান্তরাল রেখাটা আমরা নিলাম এটার সমীকরণ আমরা কিভাবে বের করব। একটা জিনিস মনে রাখবো, যে যদি আমাদের দুইটা রেখা সমান্তরাল হয় বা হতে হয়, তাহলে প্রথমটার যে স্লোপ বা ঢাল থাকবে সেটা দ্বিতীয়টার ঢালের সমান হতে হবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, এইটার ঢাল এম এর মান যাই হোক না কেন, এটার সাথে যদি এটি সমান্তরাল হতে হয়, এটার ঢাল মাস্ট বি ঠিক একই পরিমাণ হতে হবে। এটা হচ্ছে কথা। তাহলে আমরা ম্যাথটা কিভাবে সলভ করব, কিভাবে এগোবো, শুধু দেখবো এই রেখাটার ঢাল কত, এবং আমরা কন্ডিশনে চলে যাব। আই রিপিট, এই রেখাটার ঢাল কত সেটা চেক করে নিব, এবং কন্ডিশন অপশন থেকে দেখব কোন রেখার ঢাল এটা সিম্পলি সমান। যেটা সমান হয়ে যাবে তাহলে ডেফিনেটলি দ্যাট উইল বি দা আওয়ার প্যারালাল লাইন, দ্যাট উইল বি আওয়ার রিকোয়ার্ড প্যারালাল লাইন। ঠিক আছে? তো এটার ঢাল কিভাবে বের করা যায়, আমরা ঢাল বের করা অবশ্যই শিখেছি বা আমরা জানি যে সিম্পলি আমরা এখান থেকে যদি ঢাল বের করতে চাই তাহলে উপরে আমাদের কোটিদ্বয়ের বিয়োগফল আর নিচে আমাদের ভুজদ্বয়ের বিয়োগফল, অর্থাৎ উপরে y2 মাইনাস y1 এবং নিচে x2 মাইনাস এখান থেকে x1। তাহলে y2 মানে কত খেয়াল করেন, সিম্পলি আমাদের y2 মানে কত, জিরো আসতেছে। আমরা যদি এখানে x1 y1 ধরি তাহলে y2 মানে কত, জিরো, মাইনাস y1 মানে কত, মাইনাস এখান থেকে 3। আপনি যদি এই প্রশ্ন থেকে ধরেন, দেখেন এখান থেকে এটা a বিন্দু ধরে আর এটা কি বি বিন্দু ধরি, তাহলে y2 বলতে আলটিমেটলি কি, দাঁড়ান ওটা ধরছি। খেয়াল করেন y2 বলতে কোনটা, এটা ধরেন, এটা এটা এ বিন্দু ধরেন আর এটা বি বিন্দু ধরেন, একই কথা, সমস্যা নাই। তাহলে y2 মানে জিরো, মাইনাস মাইনাস থ্রি, আলটিমেটলি যে আমাদের y1 মাইনাস থ্রি আছে, ডিভাইডেড বাই x2। x2 মানে কত, x2 মানে সিম্পলি আমাদের এখানে তো কত, ফোর। এই যে x2 মানে কত, এটা ফোর। আর x1 মানে আলটিমেটলি আমাদের এটা জিরো, তাহলে ফোর মাইনাস এখান থেকে জিরো। তাহলে এই জায়গা থেকে যেটা পাবো সেটা হচ্ছে প্লাস প্লাস মাইনাস প্লাস থ্রি, তাহলে থ্রি বাই কত, ফোর। তাহলে আমাদের এই যে সরলরেখাটা আছে সেটার ঢাল আছে 3/4। নাও আই উইল চেক ফ্রম দ্য অপশনস that which option belongs to the slope 3/4। আমরা অপশন থেকে খুঁজবো জাস্ট যে কোনটা স্লোপ আসলে 3/4 আছে। এখন আরেকটা কন্ডিশন আছে, সেটা আমরা বলবো আর কি। ঠিক আছে? তার মানে দ্য কন্ডিশন ফর বিং প্যারালাল টু এম, দ্য লাইন মাস্ট বি সেম স্লোপ হুইচ ইজ 3/4। এবং আরেকটা কন্ডিশন আছে, দ্যাট মাস্ট বি পজিটিভ ইন্টারসেক্ট অফ ওয়াই। এখন এটাকে যদি, অর্থাৎ এটাকে যদি একটা জেনারেল ফর্মে আমরা নিয়ে যাই তাহলে বিষয়টা কেমন আসে, আমরা জানি আমাদের যে ইকুয়েশন আছে সেটা ওয়াই সমান এম এক্স প্লাস সি আর কি। তাহলে এম বলতে আলটিমেটলি কত, 3/4 ইন্টু আমাদের কত, এক্স প্লাস সিম্পল এখান থেকে সি। সিটা কি, সি হচ্ছে ইন্টারসেক্টের পরিমাণ আর কি। তাহলে এই যে আমরা ঢালটা পেলাম সেটা দিয়ে আমরা সরলরেখার সমীকরণ তৈরি করলাম, অর্থাৎ এটার একটা জেনারেল ফর্ম তৈরি করলাম। এখন আমরা অপশন থেকে জাস্ট চেক করব কোনটার ঢাল কেমন। ঠিক আছে? তাহলে প্রথম অপশন থেকে নেই। প্রথম আমাদের কত আছে, 4y প্লাস 3x ইজ ইকাল টু কত, এখান থেকে 2। আমরা এই পাশে কার মান রাখবো, y এর মান রাখবো। আমাদের জেনারেল ফর্মটা কি, y সমান 3/4x প্লাস এখান থেকে c, c আসলে আমাদের ইন্টারসেক্ট। তাহলে সিম্পলি আমরা যদি y টা এই পাশে নিই, অর্থাৎ মাইনাস থ্রি বাই এখানে কত, ফোর, আর এখানে কত থাকবে, সিম্পলি এক্স প্লাস এখানে কত, 2/4 মানে 1/2। কম্পিউটার একটা শব্দ বলছে, হয়তো বা এটা আপনাদের কাছেও যাবে, না বলি সমস্যা নেই। এন্ড খেয়াল করেন, আমরা যদি কম্পেয়ার করি, এখানে আমাদের ঢাল কত ছিল, এর মান ছিল 3/4, আর এই সরলরেখার সমীকরণের ঢালের মান কত, -3/4। তাহলে ডেফিনেটলি এটা সঠিক না, কারণ আমি বলেছিলাম এইটার যে স্লোপ হবে, এটার স্লোপ ডেফিনেটলি তাই হতে হবে। তাহলে এইটার স্লোপ যদি 3/4 হয়, এটার স্লোপ আমাদের 3/4 হতে হবে, কিন্তু এটা -3/4, দ্যাট মিনস এটা সঠিক না।
এখন আমরা অপশন বি থেকে যাই, আপনারা যদি এটা বুঝেন তাহলে এক্সাম হলে খুব দ্রুতই করতে পারবেন। আমরা যদি এখান থেকে ওয়াই মান বের করার চেষ্টা করি, তাহলে সিম্পলি এটা কত আসবে, 3/4, এই পাশে নিলে এক্স মাইনাস এখানে 1/, কত, 2। এখন দেখেন এইটা কিন্তু ঠিকঠাক আছে, অর্থাৎ এম এর মানটা আমাদের এটার ঢালও যা, এটার ঢালও কিন্তু তাই 3/4, কিন্তু সমস্যা হচ্ছে এখান থেকে ওয়াই এক্সিস যে ইন্টারসেক্ট করেছিল সি এর পরিমাণটা, সেটা কি পজিটিভ ডাইরেকশন হতে হবে, কিন্তু এটা কি নেগেটিভ ডাইরেকশন আছে না, তার মানে ডেফিনেটলি এইটা ওখান থেকে হওয়া পসিবল না, কারণ আমার ইন্টারসেক্টটা কি হবে, পজিটিভ ডিরেকশন হতে হবে, সি এর মানটা এখান থেকে পজিটিভ হতে হবে। আমরা যদি থার্ড অপশন থেকে যাই, অর্থাৎ এই জায়গা থেকে যদি ওয়ার ভ্যালুটা নিই, এখান থেকে পিক আপ করি, তাহলে সিম্পলি কি পাবো, ওয়াই ইজিক্যাল টু এর পাশে নিয়ে গেলে কত, 3/4, এখানে কত পাবো, এক্স পাবো, প্লাস এখানে 4 ভাগ করলে 1। এখন দেখেন আমাদের এখানে ঢাল কত, অর্থাৎ এই রেখাটার এই সমীকরণের ঢাল কত, এম 3/4, এটার ঢাল কত ছিল, 3/4, এটার ইন্টারসেক্ট কত, +1, এটার ইন্টারসেক্ট কত, +1, ডেফিনেটলি ইটস এ কারেক্ট আনসার। এটা অবশ্যই কি সঠিক উত্তর, কারণ আমাদের যে কন্ডিশন ছিল আমাকে সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে, আর সমান্তরাল রেখার সমীকরণ বের করার অর্থ ঢালটা সমান হতে হবে, এবং তারা বলেছে পজিটিভ ডিরেকশনে ইন্টারসেক্ট করবে, এবং এখানে আমরা দেখলাম এটা আসলে পজিটিভ ডিরেকশনে ইন্টারসেক্ট করছে আর কি। তাহলে এটা উত্তর। এটা কেন উত্তর না, খেয়াল করেন, এখান থেকে যদি ওয়ার মান বের করি তাহলে কত হবে, 3/4 এক্স মাইনাস এখান থেকে 1। দেখেন ঢালের পরিমাণ সেম আছে, কিন্তু ইন্টারসেক্টের পরিমাণটা নেগেটিভ, ডেফিনেটলি উত্তর না। নান অফ দিস হবে না, কেন, কারণ আমরা এই কন্ডিশন ফুলফিল করে এরকম একটা অপশন অলরেডি পেয়েছি, সো আমাদের ডেফিনেটলি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হুইচ ইজ আ প্যারালাল লাইন টু এম অ্যান্ড দ্যাট হ্যাজ ইন্টারসেক্টেড ইন আ পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই। আশা করি এটাতে কোনো সমস্যা নাই। আগেই বলেছি একটু ঠান্ডা লাগছে, অতএব আমার নিজেরও কষ্ট হচ্ছে কথা বলতে, আপনাদের বুঝতে সমস্যা হলে জানিয়ে। দেখেন, ফর পজিটিভ ইন্টিজার্স এক্স ওয়াই অ্যান্ড জেড দ্য ফাংশন এক্স, আচ্ছা এটাকে কি বলি, এটা আসলে অনেক কিছুই বলা যায়। আমরা যারা স্ট্যাটিস্টিক্সে পড়েছি এটাকে আমরা প্রবাবিলিটি স্যাম্পল স্পেস বলতাম, যতদূর মনে পড়ে। আবার যারা ফিজিক্সে পড়তেন তারা এটাকে রেজিস্ট্যান্স বা ওহম বলতেন, তাই না? আবার গ্রিক ভাষায় এটাকে ওমেগা বলে। আহ, এটাকে অনেক নাম আছে, তো এটাকে এটা নিয়ে এত বদার হওয়ার কিছু না, এটা জাস্ট একটা অপারেটর বা একটা চিহ্ন দিয়েছে, এটা একটু খেয়াল করলে বুঝবেন এটা আসলে কোনো কাজ নাই। So for positive integers x, y and z, the function x, এটাকে ওমেগাই বলেন, y omega z, means that z by x to the power y is an integer. ওকে, আমার এই তথ্যটা লাগবে, এই যে z by x to the power y is an, এটা কি ইন্টিজার, ফাইন, বাট জেড টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান ইজ নট। অর্থাৎ খেয়াল করেন, আমাদের জেড বাই এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টেজার, কিন্তু জেড বাই এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান ইজ নট ইন্টেজার। তার মানে কি, এই যে ওয়াই এর সাথে যখনই এক যোগ করে ফেলছেন তখন সেটা কি ইন্টেজার হচ্ছে না। ইফ দ্য ফাংশন এক্স ওমেগা টু ওমেগা 144 ইজ অ্যান ইন্টেজার, এটা যদি ইন্টেজার হয়, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পসিবল ভ্যালু অফ এক্স। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যখন এই টাইপের ম্যাথ গুলো থাকে তখন একটু ট্রিক্স খুঁজতে হয় যে কোথাও কিছু একটা লুকানো আছে। দেখেন আমরা যদি তুলনা করি, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, ফাইন, এখানে ওমেগা, এখানে ওমেগা, আর ওয়াই জায়গায় কত আছে বলেন তো, 2, তাহলে ওয়াই ইজিক্যাল টু মাস্ট বি 2 হবে। শুধু সেটা না, দেখেন জেড ইজিক্যাল টু কত, এখান থেকে 144 আছে। এখন কি বলেছে, বলেছে যে এইটা ইন্টিজার হবে না, আর এটা কি হবে, ইন্টিজার হবে। ইফ দ্য ফাংশন এত ইজ অ্যান ইন্টিজার, দেন হুইচ অফ দ্য ফলোইং নট আ পসিবল ভ্যালু অফ এক্স, এক্স এর মানে কোন ভ্যালুটা এক্স এর জন্য সঠিক না আর কি, সেটা জানতে চাইছে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করা যায়, দেখেন এটাতে কি লেখা যায়, জেড মানে কত, 144, ডিভাইডেড বাই এক্স এর মান আমি জানি না, ওয়াই এর মান কত, আহ, এখানে বলা যায় জেড মানে 144, আর এখানে এক্স এর মান জানি না, ওয়াই এর মান হচ্ছে কত, 2। এইটা একটা ইন্টিজার, ফাইন। আর এইটা যদি খেয়াল করেন যে 2 + 1, এটা একটা ইন্টিজার না আর কি। এখন আমরা কিন্তু অপশন পিক আপ করবো, তাহলে আমরা উত্তর বুঝতে পারবো আর কি। আমরা কিন্তু জাস্ট ওয়ার মান পুট ডাউন করছি, ওয়ার মান কত ছিল, এই যে 2 ছিল, তো দেখলাম এটি ইন্টিজার না আর এটি ইন্টিজার। এখন আমরা ওয়ার মানটা এখানে বসাই, দেখি কন্ডিশন কি হয়। তাহলে 144 ডিভাইডেড বাই এক্স এর মান যদি আমরা 2 বসাই, তাহলে 2 টু দি পাওয়ার এখান থেকে কত, কিউব। আর এখানে আমাদের যদি খেয়াল করি, এক্স এর মান যদি 2 বসায়, 2 টু দি পাওয়ার স্কোয়ার। এখন 144 কে আপনার 4 দিয়ে ভাগ করলে 3 4 12 36, তাহলে এখানে কত, 36 আসবে। আর 144 কে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন, 8 10 কে 80, 8 8 টা 64, তাহলে এখানে কত, 1800। একটা জিনিস খেয়াল করেন, আমরা বললাম এটা ইন্টেজার না, আর এটা কি বললাম, সরি এটা কি বললাম, এটা হচ্ছে
হ্যাঁ, এটা ইন্টেজার না, আর এটা কি বললাম, এটা হচ্ছে ইন্টেজার। এখন এক্স এর ভ্যালু যদি আমরা 2 পিক আপ করি, আমরা দেখলাম এটাও ইন্টেজার হয়ে যাচ্ছে, এটাও ইন্টেজার হয়ে যাচ্ছে। বুঝছেন? আমরা এক্স এর ভ্যালু যদি পিক আপ করি, এটাও ইন্টেজার হয়ে যাচ্ছে, এটাও ইন্টেজার হচ্ছে এবং এটাও ইন্টেজার হচ্ছে, কিন্তু কন্ডিশন অনুসারে বলা আছে আসলে এইটা ইন্টেজার হতে পারবে না। তাহলে এক্স এর মান যেটা আমরা 2 পিক আপ করলাম, এটা আসলে এক্স এর মান না। বাদ বাকি যে মানগুলো আছে সেইগুলো দিলে, যদি আপনি ইনপুট দেন, দেখবেন এটা ঠিক আছে, ইন্টেজার হচ্ছে, এটা ইন্টেজার হচ্ছে না। যেহেতু টু বসানোর ফলে দুইটা ইন্টেজার হয়ে যাচ্ছে, অর্থাৎ কন্ডিশন ভায়োলেট করছে। ওদের কথা ছিল এইটা ইন্টেজার হবে, বাট এইটা ইন্টেজার হবে না, তার মানে এক্স এর মান অবশ্যই 2 হতে পারে না। তার মানে এটা আমাদের এই প্রশ্নের উত্তর। Hamid sold a certain number of B grade papers for taka 1 is and a certain number of A grade papers for taka 1.25 is. He did not sell any other type. If R% of his revenues came from B grade paper and if P% of papers sold were B grade, express R in terms of PLP. আচ্ছা, এটা আসলে একটু কনসেপচুয়াল কোশ্চেন, আমরা যদি লাইন বাই লাইন যাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। মানে হামিদ কি করছেন, সোল্ড এ সার্টেন নাম্বার অফ বি গ্রেড পেপারস ফর টাকা 1 is। আচ্ছা, আমরা একটু ধরে ধরে যাই, সুবিধা হবে। এই ল্যাপটপের সাউন্ডটা আপনাদের আসলে ক্লাসে সমস্যা করবে শিওর। আচ্ছা, যেহেতু পার্সেন্টেজের কথাবার্তা এখানে বলা আছে খুব ক্লিয়ারলি, সো আমরা ধরে নিলাম যে টোটাল ইউনিট আমাদের 100, টোটাল 100 ইউনিট ধরে নিলাম। এবং ডিনোটেড এখানে চিন্তা করতে পারেন যে পি ইউনিটস অফ বি গ্রেড, আমাদের যে বি গ্রেড থাকবে সেটা কত, পি ইউনিট ধরলাম, আমাদের কত, সিম্পলি বি গ্রেড। আর আপনার এ গ্রেড যেটা আছে সেটাকে আপনি 100 - পি ধরলেন, যেহেতু টোটাল আর কি, তাহলে 100 - পি ধরবো, সেটা কত, এ গ্রেড ধরলাম। ভালো কথা। এখন আমরা যদি রেভিনিউ দেখি, তো রেভিনিউ যদি আমরা খেয়াল করি যে বি গ্রেড থেকে রেভিনিউ কেমন আসলো, বি গ্রেড আপনার 1 টাকা করে সোল্ড আউট করা হয়েছে। তাহলে পি অ্যামাউন্ট ছিল, বি গ্রেড ছিল কতটুকু, পি অ্যামাউন্ট, পি সংখ্যক ছিল 1 টাকা করে বিক্রি করলে পি টাকা পর্যন্ত এখানে রেভিনিউ পাওয়া গেছে। সিমিলারলি আমরা যদি এ গ্রেড থেকে রেভিনিউ দেখি, আমাদের এ গ্রেড ছিল কয়টা, 100 - পি সংখ্যক এ গ্রেড ছিল। এবং এ গ্রেড যেহেতু একটু ভালো, একটু বি গ্রেড থেকে উন্নত, সেক্ষেত্রে এটা কি 1.25 টাকা করে বিক্রি করা হয়েছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করার কিছু না, আপাতত সুন্দর করে সাজিয়ে রাখি যে 1.25 হান্ড্রেড মাইনাস এখান থেকে পি। তাহলে এখান থেকে যদি আমরা টোটাল রেভিনিউটা ফাইন্ড আউট করতে চাই, সেক্ষেত্রে পি প্লাস এইটা আমাদের টোটাল রেভিনিউ, অর্থাৎ টোটাল রেভিনিউ টাকাটা আসে কত, সিম্পলি হচ্ছে পি প্লাস 1.25 হান্ড্রেড মাইনাস এখান থেকে পি আসে। আমাদের অন্য কিছু দরকার নেই, উপরের কোনো তথ্য আর লাগবে না, শুধু নিচের এই তথ্যটুকু দরকার। কারণ এরপরে মূলত R% মতো প্রফিট করা যায়, সেটা আমরা প্রফিট করলে উত্তর চলে আসবে। তাহলে টোটাল রেভিনিউটা আমরা এখানে ক্যালকুলেশন করি। সিম্পলি আমাদের পি, এখানে আমাদের 1.25 পি এর সাথে 0.25 থাকবে, আর 1.25 এর সাথে 100 গুণ করলে 125, তাই না? তাহলে সিম্পলি 125 আর 0.25 পি থাকবে, এটাকে আমরা 1/4 পি লিখলাম। এটাকে যদি লসাগু করি, 4 নিলে এখানে সিম্পলি 500, 500 মাইনাস এখান থেকে পি থাকবে। তাহলে এইটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ। এখন কোশ্চেনে কি বলছে দেখেন, ইফ R% অফ হিস রেভিনিউ কেম ফ্রম বি গ্রেড। এখন এটার R% আসছে কি থেকে, বি গ্রেড থেকে। এন্ড বলা আছে এন্ড ইফ P% অফ পেপারস সোল্ড বাই বি গ্রেড, এক্সপ্রেস আর ইন টার্মস অফ পি। তাহলে সহজ কথা, এখন জাস্ট আমরা বলে দিব পার্সেন্টেজ অফ টোটাল রেভিনিউ ফ্রম বি গ্রেড পেপার ইজ R%। তার মানে আমাদের বি গ্রেড থেকে, বি গ্রেড বিক্রি করছিলেন পি সংখ্যক, তাই না? তো রেভিনিউ কেমন আসতেছে, রেভিনিউ আমাদের টোটাল যে রেভিনিউ আছে সেটা থেকে R% রেভিনিউ পাবেন। তাহলে এখানে R% মানে R/100 লেখা যায়। তাহলে আমরা যদি আর ডিরেক্ট গুণ করি, মানে লেখা আছে হচ্ছে 500 - পি ইন্টু আর ইজিক্যাল টু কত, 400 পি। তাহলে এখানে সিম্পলি বলা যায় আর ইজিক্যাল টু 400 পি ডিভাইডেড বাই 500 - পি। অপশন থেকে সি নাম্বার হচ্ছে এই প্রশ্নের উত্তর। বুঝছেন ঘটনা? সিম্পল হচ্ছে যে দুইটা গ্রেড অফ পেপার ছিল, এ গ্রেড এবং বি গ্রেড। আমরা ধরে নিয়েছিলাম বি গ্রেড পি সংখ্যক, তাহলে এ গ্রেড আমাদের 100 - পি সংখ্যক। এরপরে বি গ্রেড আপনি 1 টাকা করে বিক্রি করছেন, এ গ্রেড আপনার 1.25 টাকা করে বিক্রি করছেন। এরপরে টোটাল প্রফিটের বি গ্রেডে আপনার R% মতো প্রফিট হয়েছে, সেটা আমরা দেখালাম যে যেই আমাদের বি গ্রেডে R% মতো প্রফিট হয়েছে, ওখান থেকে আমাদের আর এর মানটা পি এর সাপেক্ষে দেখাতে হবে, এটাই আর কিছুই না। এটা কনসেপচুয়াল ম্যাথ আর কি। Nabil ran the first 5 kilometers of a 10-kilometer race at a constant rate of 12 kilometers per hour. He finished the race in 55 minutes. At what constant rate did he run the rest of the race? আচ্ছা, এই টাইপের কোশ্চেন আমি আপনাদের মনে হয় না, মানে বেশ অনেকগুলো করিয়েছি আপনাদের যে ইউনিটারি মেথড ছিল স্পিড টাইম ডিস্টেন্স সেকশনে, অনেকগুলো কিন্তু এই টাইপের ম্যাথ আমরা করিয়েছি।
এটা অনেকভাবে করা যায়, ইকুয়েশন দিয়ে করা যায়, রুলস অফ এলিগেশন করা যায়, অনেকভাবে চিন্তা করার সুযোগ আছে। মানে নাবিল রান দ্য ফার্স্ট 5 কিলোমিটার অফ এ 10 কিলোমিটার রেস। 10 কিলোমিটার রেসের মধ্যে নাবিল প্রথম 5 কিলোমিটার দৌড়েছে যখন তার স্পিড ছিল কত, 12 কিলোমিটার পার আওয়ার করে। এখন এভাবে সে আলটিমেটলি টোটাল ট্রিপটা সম্পন্ন করতে 55 মিনিট সময় নিয়েছে। তো এই যে প্রথম 5 কিলোমিটার নাবিল 12 কিলোমিটার পার আওয়ার বেগে চললো, পরবর্তী 5 কিলোমিটার তার স্পিডটা কত ছিল সেটা এখান থেকে ফাইন্ড আউট করতে বলা আছে। তো এটা অনেকভাবে চিন্তা করা যায়। আমরা দেখব, দেখেন স্পিড মানে কি, স্পিড মানে আলটিমেটলি একটা সার্টেন ডিস্টেন্স আপনি কি পরিমাণ টাইমে কভার করছেন সেটা আর কি, এছাড়া কিছুই না। তো আপনার ডিস্টেন্স তো দেওয়াই আছে, আপনাকে পরবর্তী 5 কিলোমিটার কভার করতে হবে, যেহেতু মোট 10 কিলোমিটার রেস, আপনি অলরেডি 5 কিলোমিটার গিয়েছেন, তাহলে আপনাকে আর 5 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে। এখন এক্ষেত্রে আপনি সময় কত পাবেন, খেয়াল করেন, আপনি টোটাল ট্রিপটা কত সম্পন্ন করছেন, 55 মিনিটে। তাহলে আমি দেখব প্রথম ক্ষেত্রে আপনি কতটুকু টাইম ব্যয় করে ফেলেছেন, বাদ বাকি টাইমটা আপনি কি করবেন, সেকেন্ড সেকশনে ইউজ করবেন, এটাই আর কিচ্ছু না। তাহলে আমরা সিম্পলি চিন্তা করতে পারি যে রিমেইনিং টাইমটা কত, রিমেইনিং, সিম্পলি রিমেইনিং টাইমটা কত। তো দেখেন টোটাল টাইমটা কত, 55 মিনিট। সেটা আমরা যদি ঘন্টায় কনভার্ট করি এটা, এবং আমি আহ, প্রথম ক্ষেত্রে সময় কতটুকু নিয়েছি, 5 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি, স্পিড ছিল কত, 12 কিলোমিটার পার আওয়ার। খেয়াল করি, তাহলে আমাদের সময় টোটাল ছিল এইটা, এটা কিন্তু টোটাল সময়। এবং প্রথম ক্ষেত্রে আমি 5 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে 12 কিলোমিটার পার বেগে সময় নিয়েছি। তাহলে খেয়াল, 12 কিলোমিটার পার আওয়ার স্পিড ছিল, তাহলে সময় কি এটা, কেন, খেয়াল করেন যে সময় ইজ ইকাল টু একটা সার্টেন ডিস্টেন্স একটা সার্টেন স্পিডে কভার হয়। তাহলে একটা সার্টেন ডিস্টেন্স হলো 5 কিলোমিটার, আর স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি, 5 দিয়ে ক্যান্সেল করলে 11, 5 দিয়ে ক্যান্সেল করলে 12, তাহলে এটা থাকে সিম্পলি 11/12 মাইনাস এখান থেকে 5/12। তাহলে এটা রসক করলে 11×5 = 6, 6/12, তাহলে আলটিমেটলি কত, 1/2। তাহলে দেখা যায় 1/2 অর্থাৎ 0.5 আওয়ার সময় আপনি বাকি থাকছে সেকেন্ড সেশনের জন্য। তাহলে দেখা যায় সেকেন্ড সেশনে আপনাকে 5 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে, এবং আপনার দ্বিতীয় সেশনে সময় আছে আসলে 0.5 আওয়ার। তাহলে 5/0.5 মানে সিম্পলি সেকেন্ড ক্ষেত্রে 10 কিলোমিটার পার আওয়ার ছিল আপনার স্পিড। বুঝছে এই ঘটনা? সহজ একটা কথা, যে টোটাল আপনার একটা ডিস্টেন্স আছে, সেটা কত, 10 কিলোমিটার। প্রথম দিকে 5 কিলোমিটার ডিস্টেন্স আপনি কাভার করছেন, আপনাকে আরো 5 কিলোমিটার ডিস্টেন্স কি করতে হবে, কাভার করতে হবে। তো এই 5 কিলোমিটার ডিস্টেন্স কাভার করতে তো আপনার নির্দিষ্ট একটা সময় লাগছে, সেই সময়টা কত, আমরা দেখলাম যে টোটাল টাইম থেকে আহ, এই যে এইটা আপনার সময় লাগছে, তাই না, 5/12, এই যে 5 কিলোমিটার ডিস্টেন্স আপনার স্পিড ছিল কত, 12, এই সময়টা লাগছে। তাহলে টোটাল সময় থেকে যদি এই সময়টা বাদ দিয়ে দিই, এই ক্ষেত্রে অতিক্রম করতে বাকি সময়টা পাবো, সেটা কত, 1/2 আওয়ার সময় আমার হাতে থাকছে আর কি। তো এই 1/2 আওয়ার সময় আমাকে 5 কিলো ডিস্টেন্স কভার করতে হবে, অর্থাৎ 5/0.5 মানে 10 কিলোমিটার পার আওয়ার, ওই ক্ষেত্রে আমাদেরকে স্পিড। বুঝছি ঘটনা? সহজ একটা ম্যাথ। এটা একটা সেকশন বা এটা একটা চিন্তা হতে পারে। আর একটা চিন্তা আমি একটু দেখাচ্ছি, খেয়াল করেন। দেখেন আর একটা চিন্তা এভাবে হতে পারে যে আমার টোটাল সময় কতটুকু লাগছে, টোটাল সময় লাগছে আমাদের 55 মিনিট। তো মানে এই যে টোটাল যদি খেয়াল করেন, তো এই ক্ষেত্রে টোটাল সময় লাগছে 55 মিনিট, এটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করলাম। এখন এই সময়টা কিভাবে হয়েছে, দুইটা ধাপে আপনি দূরত্ব অতিক্রম করছেন, তাই না? প্রথম ধাপে কি হয়েছে, 5 কিলোমিটার ডিস্টেন্স কভার করছেন, এই ক্ষেত্রে আপনার স্পিড ছিল কত, 12। দ্বিতীয় ধাপে কতটুকু ডিস্টেন্স কভার করছেন, 5 কিলোমিটার, এই ক্ষেত্রে আপনার স্পিড কত ছিল, আপনি জানেন না, সাপোজ ইট এক্স। এখন এটা ক্যালকুলেশন করেন, তাহলেই মূলত উত্তর হয়ে যাবে। তাহলে সিম্পলি বলা যায় 5/x ইজ ইকাল টু 55/60 মাইনাস 5/2। একটু আগে ক্যালকুলেশন করলাম, এটা আসলে 1/2 ছিল। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি, এক্স এর সাথে 1 গুণ করলে এক্স, আর 5 এর সাথে 2 গুণ করলে 10। তাহলে 10 কিলোমিটার পার আওয়ার ছিল আমাদের এই ক্ষেত্রে সিম্পল স্পিড। এটা রুলস অ্যাপ্লিকেশন দিয়েও করা যায়, আমি দুইটা অ্যাপ্রোচ দেখালাম, একটু সময় স্বল্পতা আছে। খেয়াল করেন, প্র্যাকটিস পারফেক্ট টিউশন সেন্টার প্রোভাইডস 45-minute classes at টাকা 12 per class. If the number of minutes Durlop spent in tuition this month was 132 greater than the number of টাকা spent, how many classes he did do? এটা সিম্পল একটা ইকুয়েশনের কাহিনী, যদি এটা অনুপাত দিয়েও করা যায়। আমি দুইটা অ্যাপ্রোচে দেখাচ্ছি, খেয়াল করেন। এটা অ্যাপ্রোচ 1 যদি চিন্তা করেন, এখানে বের করতে হবে সে কতগুলো ক্লাস নিয়েছিল। তো ধরে নেন যে টোটাল নাম্বার অফ ক্লাস আমাদের কত নিয়েছিল, এক্স নিয়েছিল। আমি ধরে নিলাম আমাদের টোটাল নাম্বার অফ ক্লাস হচ্ছে এক্স।
তো পারফেক্ট প্র্যাকটিস পারফেক্ট টিউশন সেন্টার যদি 45 মিনিটের ক্লাস নেন, আপনার প্রতি ক্লাস প্রতি 12 টাকা করে দেয়। আই রিপিট, 45 মিনিটের যে ক্লাস, সেখানে প্রত্যেকটা ক্লাসে 12 টাকা করে দেয়। তাহলে 12টা ক্লাসে আমি কত টাকা পাবো? এই 12 টাকা পাবো। এখন আবার খেয়াল করেন, আমার মিনিট কতটুকু ব্যয় হবে 45টা ক্লাসে? যেহেতু প্রত্যেকটা ক্লাসে 45 মিনিট করে, তাহলে এক সংখ্যক ক্লাসে আমার এই 45x মিনিট ব্যয় হবে। এখন কোশ্চেনে বলা আছে, ইফ দ্য নাম্বার অফ মিনিটস দুর্লভ স্পেন্ট ইন টিউশন দিস মান্থ ওয়াজ 132 গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ টাকা স্পেন্ট। ওই যে তাকে যতটুকু টাকা দেওয়া হয়েছিল এবং সে যতটুকু টাকা ব্যয় করেছে, সেটার ডিফারেন্সে আমাদের কোশ্চেনের ভাষায় বলা আছে 132। বুঝছেন ঘটনা? সিম্পলি বলা আছে নাম্বার অফ মিনিটস, দুর্লভ যত সময় এখানে ব্যয় করছে, তার যত টাকা দেওয়া হয়েছে সেটার ডিফারেন্স আমাদের 132 বলা আছে। অথবা বলা যায় এই মানটা এইটা থেকে 132 বেশি। তাহলে এখন যদি আপনারা ক্যালকুলেট করেন, 45x থেকে 12x বাদ দিলে আমাদের কত, 33x ইজিক্যাল টু 132। সো x ইজিক্যাল টু 132 ডিভাইডেড বাই 33। তার মানে 3 4 12 120, তার মানে x এর মান সিম্পলি থাকবে 4। তাহলে এই প্রশ্নের উত্তর 4, যে দুর্লভ ওখানে আমাদের 4টা ক্লাস নিয়েছিল। এটাকে আমরা আরেকটা থিঙ্কিং স্টাইল আনতে পারি। খেয়াল করেন, আমরা যদি দেখি যে ক্লাস, পেমেন্ট এবং স্পেন্ডিং টাইমের রেশিওটা কেমন। ক্লাস কয়টা নেয়? একটা ক্লাস নেয়। পেমেন্ট কত টাকা পায়? 12 টাকা পায়। কতটুকু টাইম স্পেন্ড করতে হয়? 45 মিনিট টাইম স্পেন্ড করতে হয়। এখন খেয়াল করেন, এই যে 12 এবং 45, আমাদের ভাষায় ডিফারেন্স কত? 45 থেকে 12 বাদ দিলে 33 মিনিট পরিমাণ আমাদের ভাষায় ডিফারেন্স দেখা যায়। অর্থাৎ একটা ক্লাসে আমাদের 45 মিনিট যদি স্পেন্ড করেন, টাকা পায় কত? 12 টাকা। তো এইটা দুইটা ডিফারেন্স আমাদের কত? আমাদের ভাষায় 33 মিনিট। আমাদের ভাষায় যেটা 33 মিনিট, প্রশ্নের ভাষায় এটা আসলে 132 কে রিপ্রেজেন্ট করে। তাহলে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে 1 ইউনিটের মান কত। সিম্পলি 132 ডিভাইডেড বাই 33 ইজ ইকুয়াল টু সিম্পলি 4। অর্থাৎ 4টা ক্লাস মধ্যে এখান থেকে নিতে হয়। এরকম যদি আমাদের 132 মিনিট কাভার করতে হয়, প্রত্যেকটা ক্লাসে 33 মিনিট করে গ্যাপ, মানে টাকা এবং যে ক্লাস নিয়েছিল, কত টাকা পান? 12 টাকা পান, বা 12 ইউনিট পরিমাণ পান। সময় দেন কত ইউনিট? 45 ইউনিট। তাহলে প্রত্যেক ক্লাসে আলটিমেটলি আপনার 33 ইউনিট করে এরকম ডিফারেন্স হয়। তাহলে এরকম 132 ইউনিট ডিফারেন্স হতে আমাদের 4টা ক্লাস নেওয়া লাগবে। বুঝছি? এই 12 এবং 45, এটার ডিফারেন্স কত? 33 ইউনিট। আমাদের ভাষায় যেটা 33 ইউনিট, প্রশ্নের ভাষায় ওইটা 132কে রিপ্রেজেন্ট করে। সিম্পলি 1 ইউনিট পরিমাণ এখান থেকে কত। তাহলে 33 যদি 132 হয়, 4 টাইমস এর ভ্যালু দেয়, এটাও 4 টাইমস এর ভ্যালু দিয়ে 4 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট ওয়ান, ওয়াল টু ওয়াল কার্পেটিং ইজ ইনস্টলড ইন আ, আচ্ছা রেকর্ড হচ্ছে ঠিকঠাক, না হলে তো ইউটিউবে দিতে পারবো না। Wall to wall carpeting is installed in a hallway at a cost of taka 4 to 5 per square foot if the hallway's perimeter is 44% of its area and its length is 50 feet. Determine the total carpeting cost in taka. Okay, চমৎকার একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, দেখেন আমাকে যদি কস্ট খুঁজে বের করতে হয়, আমাকে যদি একটা এরিয়ার, মানে একটা জায়গার যদি কস্ট খুঁজে বের করতে হয়, তাহলে সিম্পল ওটার এরিয়া লাগবে। অর্থাৎ এখানে যেহেতু রেক্টেঙ্গুলার, তার মানে এটা জাস্ট আমাদের দৈর্ঘ্য গুণিত প্রস্থ লাগবে। আই রিপিট, আমাকে যদি একটা জায়গার কস্ট, কার্পেটিং কস্ট খুঁজে বের করতে হয়, তাহলে ওই জায়গাটার এরিয়া কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। যদি আমি ফাইন্ড আউট করতে পারি, তারপর কস্ট প্রাইস দিয়ে গুণ করলেই হয়, যে কস্ট প্রাইসটা কত, 4 to 5 আর কি। এবং এখানে ভালো কথা হচ্ছে লেন্থটা 50 ফিট সেটাও বলা আছে। অর্থাৎ 50 গুণিত 4 to 5 সেটা আছে, জাস্ট আমাদের ব্রেডটা নাই, প্রশস্ততাটা নাই। তো সেটা খুঁজে বের করার জন্য তারা যে তথ্য দিয়েছে সেটা আমরা ইউজ করবো এখানে। বলা আছে, ইফ দ্য হল ইজ পেরিমিটার ইজ 44% অফ ইটস এরিয়া। ওকে, এরিয়া কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। প্রস্থ কি বি ধরলাম সাপোজ। পেরিমিটার কি হয়? পেরিমিটার হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস এখান থেকে প্রস্থ। এই যে পেরিমিটারটা, সেটা এরিয়ার 44%। এখন 44% মানে কি আমরা ডিরেক্ট লিখতে পারি না 11/25? কেন লিখতে পারি মনে আছে? আমরা জানি 4% বলতে সিম্পলি কি বোঝায়? 1/25 বোঝায়। তাহলে 44% মানে কি? এইটাও 11 গুণ, সিম্পলি এইটাও 11 গুণ। তাহলে 44% মানে পার্সেন্টেজের ভাষায় যেটা 44%, ফ্র্যাকশনে সেটা 11/25 কে রিপ্রেজেন্ট করে। তাহলে আলটিমেটলি এরকম আসবে। খেয়াল করেন, ইফ দ্য হলওয়েজ পেরিমিটার, এইটা কি? পেরিমিটার। এই পেরিমিটার যদি এরিয়ার 44% হয়, তাহলে এরিয়া যদি এটা হয়, তার 44% অর্থ হচ্ছে 25/11 ভাগ। এখন জাস্ট এটা যদি ক্যালকুলেট করি, এখান থেকে আমরা বেতের পরিমাণটা বের করতে পারবো। তাহলে খেয়াল করি, এই 25 50 ক্যান্সেল আউট করলে 2, 2 আর এই 2 ক্যান্সেল আউট করে দেওয়া যায়। আর এখান থেকে
সিম্পলি খেয়াল করেন, এই পাশে কি থাকছে, 50 + বি থাকে, এ পাশে থাকে 50 + বি, আর এই পাশে থাকে হচ্ছে 11 বি, তাই না? তাহলে এই বিটা পাশে আমরা পাঠাই দিই একবারে, এখানে কত 10 বি থাকে, তাহলে বি সমান সমান এখান থেকে কত থাকে 5, অর্থাৎ এটার ব্রেথ কত 5 আর কি। এখন জাস্ট মান বসিয়ে দেন, তাহলে উত্তরটা হয়ে যাবে। তাহলে সিম্পলি আমরা বলেছিলাম যে এই যে 50 দৈর্ঘ্য কত 50, ব্রেথ কত 5, আর প্রত্যেক স্কোয়ার ফিট কস্ট হচ্ছে কত 4 to 5। এখন এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন আপনার উত্তর চলে আসছে ইনশাআল্লাহ। এখন এটা সহজে কিভাবে ক্যালকুলেশন করা যায় একটু দেখি। 50-এর সাথে 5 গুণ করলে কত 250, 250-এর সাথে আমাকে 425 গুণ করতে হবে। তো দেখেন 250-এর সাথে আমরা যদি 40 গুণ করি, 250-এর সাথে আমরা যদি 40 গুণ করি তাহলে হচ্ছে 4 গুণ করলে কত 100 হয়, 40 গুণ করলে আপনি পাবেন হচ্ছে 10,000, তাহলে 400 গুণ করলে পাবেন 1 লক্ষ। এখান থেকে 1 লক্ষ আপনি অবশ্যই পাচ্ছেন, অর্থাৎ 250-এর সাথে 400 গুণ করলে 1 লক্ষ পাচ্ছি। এখন 250-এর সাথে তো আরো 25 বার গুণ করতে হবে, তাই না? তো 250-এর সাথে 25 বার গুণ করার থেকে আমরা 250-কে 10 বার নিই, কত পাবো 2500 পাবো। তাহলে আরো 10 বার নিলে 2500, তাহলে সিম্পলি 250-কে 20 বার নিলে আমরা কিন্তু 5,000 এখানে পেয়ে যাচ্ছি। 20 বার নেওয়া শেষ, আরো 5 বার তো নিতে হবে। তো 250-কে 10 বার নিলে যদি 2,500 হয়, তাহলে 5 বার নিলে তার অর্ধেক মানে কি 1,250 হবে। তাহলে সিম্পলি খেয়াল করেন 1 লক্ষ 5,000 6,000, 1,06,250, অপশন থেকে অপশন সি আসবে এই প্রশ্নের সঠিক উত্তর। জাস্ট এরিয়া খুঁজে বের করবেন, অ্যান্ড এরিয়া খুঁজে বের করার জন্য দে হ্যাভ গিভেন ইউ দ্য সাম ইনফরমেশন, and you need to utilize that information to find out the value of breadth, and just put down the value of the breadth here, and you will get your actual costing price of carpeting, এটা আপনি পেয়ে যাবেন। Akil has 5 fewer pens than Kibria. If Akil gives Kibria 5 pens, Kibria will then have 4 times as many pens as Akil. How many pens does Akil have? আচ্ছা, এটা একটা সহজ বিষয়, আমরা একটু ধরে ধরে আগাই। প্রথম কথা হচ্ছে কিবরিয়ার 5টা পেন বেশি আছে, তো আমরা ধরে নিলাম কিবরিয়ার আমাদের x+5 সংখ্যক পেন আছে, আর আকিলের যে পেন সংখ্যা সেটা আমাদের সাপোজ এক্স আছে। ভালো কথা। এখন আহ আকিলের তো এমনিতেই কম আছে, তাই না? আকিল যদি আরো 5টা পেন দিয়ে দেয়, তাহলে আকিল কাকে দিল, কিবরিয়াকে দিল, তাহলে কিবরিয়ার কত হবে 5 + কত, ডেফিনেটলি 5 হবে। তাহলে কিবরিয়ার যে পেনটা হবে সেটা আকিলের 4 টাইমস হবে, তাহলে আকিলের 4 টাইমস হবে। এখন এটা যদি ক্যালকুলেশন করি, 4x মাইনাস এনে 5, 4 5 কত 20, আর এখানে x+n এখান থেকে 30, সরি 30 না 10, তাহলে এখান থেকে আমাদের 3x = 30, বা x সিম্পলি কত 10, অর্থাৎ এখান থেকে দেখা যায় যে আকিলের কত চেয়েছে, আকিলের আসলে 10টার মতো কলম ছিল। এটা এই প্রশ্নের সঠিক উত্তর। এখন এখান থেকে অপশনও চিন্তা করতে পারেন যে সাপোজ ধরেন আমাদের আকিলের কয়টা, ইনিশিয়ালি 10টা পেন ছিল, তো 10টা পেন থেকে যদি 5টা পেন আমার দিয়ে দেন তাহলে আকিলের পেন হবে কয়টা, 5টা। এখন দেখেন আকিলের 10টা থাকলে কিবরিয়ার যেহেতু 5টা বেশি ছিল, তার মানে ইনিশিয়ালি কিবরিয়ার 15টা পেন ছিল। আকিল যদি 5টা কিবরিয়াকে দিয়ে দেয় তাহলে আকিলের ডেফিনেটলি কয়টা পেন থাকবে, 20টা। এখন দেখেন আকিল এই কিবরিয়ার কয়টা, 20টা, এই 20টা আলটিমেটলি আকিলের 4 টাইমস, তার মানে এটাই প্রশ্নের সঠিক উত্তর। এখন প্রশ্ন হতে পারে, যেহেতু 10 দেখলাম, এটা আমরা প্রথমে পিক আপ করছি বলে মনে হচ্ছে এটা উত্তর। আপনি 5টাও চিন্তা করেন, দেখেন আকিলের যদি 5টা থাকে, আকিলের যদি 5টা থাকে, কিবরিয়ার পেন থাকবে কয়টা, 10টা। এখন আকিল যদি 5টা পেন দিয়ে দেয়, তো আলটিমেট আকিলের পেন সংখ্যা কত হচ্ছে, 0 হচ্ছে। তো এটা কি তখন তার কিবরিয়ার কয়টা, 15টা। তো এটা কোনো সেন্স তৈরি করতেছে, দ্যাট ডাজ নট মেক এ সেন্স। এটা আসলে 4 টাইমস এর কোনো কন্ডিশন মেনটেন করে না। আপনি 7টা চিন্তা করেন, আকিলের যদি 7টা থাকে, কিবরিয়ার থাকবে কয়টা, 12টা। এখন আকিল যদি আরো 5টা দিয়ে দেয়, তাহলে কিবরিয়ার হবে 17টা, আর এ থাকবে 2টা। তো এই 17 কি 2 এর 4 টাইমস না? তার মানে কি এটা উত্তর। নেক্সট কোশ্চেন, sorry, 12 workers fold 66 sheets of clothes in 9 minutes. If each worker has the same constant rate of folding, how long will it take for 27 workers to fold 180 clothes? Okay, এই টাইপের মাথা মনে হয় 100টা করিয়েছে আপনাদের কমপক্ষে। আহ, ধরে নেব আমরা টি সংখ্যক সময়ে তারা কাজটা করতে পারে। তো আমরা এমডিএস মেথড করে দিব সিম্পলি, যে এই 60 শিট ফোল্ড আউট করতে আমাদের 9 মিনিট সময় লাগছে 12 জন ওয়ার্কারের, কনস্ট্যান্ট রেট বলা আছে আর কি। তো ঠিক সিমিলারলি 180টা ক্লথকে ফোল্ডিং আউট করতে আমাদের কতজন আছে, 27 জন ওয়ার্কারের কত সময় লাগবে, সাপোজ টি সংখ্যক সময় লাগবে। তাহলে এখানে যদি ক্যান্সেল আউট করি, এটা ক্যান্সেল আউট করলে কত 3 থাকবে, এটা ক্যান্সেল আউট করলে কত 9, 9 এন্ড ক্যান্সেল আউট করা যায়, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 12, অর্থাৎ 12 মিনিট, অর্থাৎ নান অফ দিস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ
How long will it take for 27 workers to fold 180 clothes? We have required 12 minutes to complete 180 clothes of folding by 27 workers. Okay, next one. X minus 2 তার হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস এক্স প্লাস 2 তার হোল স্কয়ার ইভালুয়েটস দ্য হুইচ অফ দ্য ফলোইং। আচ্ছা, এটা স্যার সিম্পলিফিকেশন করেন, তাইলে হবে প্রথম কথা এটা এক্স স্কয়ার মাইনাস এখান থেকে 4x প্লাস এখান থেকে 4 প্লাস এক্স স্কয়ার মাইনাস এখান থেকে 2x প্লাস এখান থেকে 1 প্লাস এখান থেকে এক্স স্কয়ার প্লাস এখান থেকে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস এখান থেকে এক্স স্কয়ার প্লাস 4x প্লাস এখান থেকে 4। তাহলে বোঝাই যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, অর্থাৎ 5x স্কয়ার হবে। অপশন থেকে অনেকগুলো 5x স্কয়ার আছে, তার মানে আমরা আরো হিসাব করব। যদি একটাই থাকতো ওইটা উত্তর পিক আপ করার চেষ্টা করতাম। -4x -2x -6x, তাহলে +2x +4x, তাহলে এইটা এটা এইটা এটা ক্যান্সেল আউট হয়। 4 আর এক 5 আর 4 9 আর এক কত 10, তাহলে 5x স্কয়ার +10। তাহলে অপশন থেকে এটা হতো। তো আশা করি আল্লাহর মধ্যে কোনো সমস্যা নাই। আহ, আমরা সেকেন্ড পার্ট, এখানে খুব বেশি স্মার্টলি বিষয় আলোচনা করার কথা ছিল না, মানে খুব বেশি স্মার্টলি আলোচনা করার মতো কিছু আসে নাই। সেকেন্ড পার্টে আমাদের ম্যাথগুলো বেশি স্মার্ট কনসেপ্টের আছে ইনশাআল্লাহ, তো ওইটা আমরা দেখি আলোচনা করার চেষ্টা করব। আর যারা অন্যান্য ক্লাসগুলো দেখেননি তারা দেখে ফেলেন, আশা করি এখান থেকে একটা ভালো ইনপুট ইনশাআল্লাহ পাওয়া যাবে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই মেসেঞ্জার, সরি, আমাকে ম্যাথ এক্সপ্রেস বা আব্দুল সালাম গ্রুপ আছে এফবিতে, ওটাতে যেতে পারেন। ওখান থেকে আমার আইডিতে নক করতে পারেন বা গ্রুপেও আপনি কোনো কিছু পোস্ট করতে পারেন। আর ইউটিউব চ্যানেলের নিচে তো কমেন্ট অবশ্যই করতে পারবেন। তো ঠিক আছে, আইবি এর যে 67 ইনটেক ছিল সেটার প্রথম পার্টটা আমরা শেষ করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিয়ে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ। ফিট ব্যাচ রানিং এন্ড মিশন চলছে। এটাতে খুবই স্ট্যান্ডার্ড একটা ব্যাচ, আপনি এখানে অবশ্যই অ্যাডমিট হতে পারেন। বিস্তারিত অন্য ক্লাসগুলো দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো ঠিক আছে, ক্লাসটা শেষ করলাম, ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।